আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি তোমাদের সামনে আলোচনা করব নতুন কারিকুলাম নবম শ্রেণীর গণিত বিষয়ের একটি বিশেষ অধ্যায়, যেটা হচ্ছে এই মুহূর্তে তোমরা হোয়াইট বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ অনুক্রম ও ধারা। এই অনুক্রম ও ধারা অধ্যায়টি নিয়ে আমি তোমাদের সামনে কিছুটা আলোচনা করব। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে অনুক্রম কী। সাধারণত অনুক্রম হচ্ছে কতগুলো রাশিকে বিশেষভাবে সাজানো, যে এমন এক বিশেষ নিয়মে সাজানো হলে কতগুলো রাশিকে যে তার পূর্বের এবং আগের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর একটি সেটকে অনুক্রম বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন আমি যদি লিখি 2, 4, 6, এরপরে 8, এরপর আমি আরও অনেক সংখ্যা আছে এটা বুঝালাম। তাহলে আমি কতগুলো রাশি কিংবা কতগুলো সংখ্যাকে লিখলাম, যে সংখ্যাগুলো আগের পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। যেমন 2, এরপরে 4, এরপরে 6, এরপরে 8। আমাকে যদি বলা হয় এরপরের সংখ্যাটি কত হবে, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারবো এরপরের সংখ্যাটি 10 হবে। এরপরের সংখ্যাটি কত হবে? অবশ্যই আমরা বলতে পারবো এটা 12। তাহলে এর থেকে কি বোঝা গেল? তাহলে এই সংখ্যাগুলোর সেটের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি প্রত্যেকটা সংখ্যার মধ্যখানে 2 2 করে পার্থক্য আছে। তার মানে পরবর্তী সংখ্যাটি একটি সংখ্যার সাথে 2 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে, ওই সংখ্যাটির সাথে 2 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এক কথায় প্রত্যেকটি সংখ্যার মধ্যখানে 2 পার্থক্য বিদ্যমান। তেমনিভাবে আর কতগুলো সংখ্যা যদি আমি বলি, 2, এরপরে 4, এরপরে 8, এরপরে যদি বলি 16। তাহলে এখন এখানে কী রকম সম্পর্ক পাওয়া যাচ্ছে? এখানে আমি দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটির সাথে দ্বিগুণ করলে পরের সংখ্যাটি পাওয়া যাচ্ছে, এই সংখ্যাটির সাথে 2 গুণ করলে এর পরের সংখ্যাটি পাওয়া যাচ্ছে, এই সংখ্যাটির সাথে 2 গুণ করলে এর পরের সংখ্যাটি পাওয়া যাচ্ছে। তেমনিভাবে 16-র সাথে 2 গুণ করলে হবে 32, তাহলে তখন পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এক কথায় কতগুলো রাশিকে যদি এমনভাবে সাজানো হয়, তার আগের পদ এবং পরের পদ পরস্পরের সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায়, এবং এইভাবে সাজানো সংখ্যাগুলোর সেটকে বলা হয় অনুক্রম। এখন আমরা দেখব এই অনুক্রম 2 ধরনের হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যে 2টা অনুক্রমের উদাহরণ দিয়েছি, প্রথমে 2, 4, 6, 8, 10 এবং 12। আরেকটা অনুক্রমের উদাহরণ দিয়েছি, সেটা আসলে 2, 4, 8, 16 এবং 32। এই 2টা অনুক্রমের মধ্যে অবশ্যই প্রথমটা হচ্ছে সমান্তর অনুক্রম এবং দ্বিতীয়টা হচ্ছে দেখি গুণোত্তর অনুক্রম। এখন বুঝতে হবে সমান্তর অনুক্রম কোনটা, গুণোত্তর অনুক্রম কোনটা। এখন দেখো সমান্তর অনুক্রম চিনব সাধারণত যদি পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য সব সময় যদি একই রকম পাওয়া যায়, তখন তাদেরকে আমরা বলবো সমান্তর অনুক্রম। পাশাপাশি 2টি সংখ্যার অনুপাত যদি সব সময় একই পাওয়া যায়, তখন তাকে বলবো আমরা গুণোত্তর অনুক্রম। তাহলে এই সংখ্যাগুলোর মাধ্যমে আমরা দেখব কোনটা সমান্তর অনুক্রম এবং কোনটা গুণোত্তর অনুক্রম। সমান্তর অনুক্রম বলছি 4 থেকে যদি আমি 2 বিয়োগ দিই তাহলে 2, 6 থেকে যদি 2 বিয়োগ দেওয়া হয় তাহলে 2, 8 থেকে যদি 6 বিয়োগ দেওয়া হয় তাহলে 2, 10 থেকে যদি 8 বিয়োগ দেওয়া হয় তাহলে 2। তার মানে প্রত্যেকটা পাশাপাশি 2টি পদের পার্থক্য সব সময় আমি 2 পাচ্ছি। সব সময় আমি যেহেতু 2 পাচ্ছি, তাইলে সেটা আসলে সমান্তর অনুক্রম। তেমনিভাবে নিচের অনুক্রমটা আর একটু লক্ষ্য করি। এখানে 2টি সংখ্যার অনুপাতের কথা বলছি। প্রথমে এই 2 এবং 4-এর অনুপাত, আমি যদি 4কে 2 দিয়ে ভাগ করি তখন আসবে 2, আবার 8কে যদি 4 দিয়ে ভাগ করি তখন আসবে 2, 16কে যদি 8 দিয়ে ভাগ করি তখন আসবে 2। তাহলে কি পাইলাম রে? পাশাপাশি 2টি পদের অনুপাত 2, এই 2টি পদের অনুপাত 2, এই 2টা পদের অনুপাতও 2। তার মানে যদি পাশাপাশি 2টি পদের পার্থক্য একই পাওয়া যায়, তাহলে সমান্তর অনুক্রম। পাশাপাশি 2টি পদের অনুপাত যদি একই রকম পাওয়া যায়, সেটা হচ্ছে দেখি গুণোত্তর অনুক্রম। আমি বিষয়টি আরেকটু পরিষ্কার করে বলছি। এখানে আমি 2টা অনুপাত দেখতে পাচ্ছি, 2টা অনুক্রম দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে 3, 6, 9 এবং 12। তাহলে প্রথম অনুক্রমের মধ্যে দেখতে পাচ্ছি 2টি পদ, পাশাপাশি 2টি পদ। 3 আর 6-এর পার্থক্য 3, 6 আর 9-এর পার্থক্যও 3, 9 আর 12-এর পার্থক্যও 3। এক কথায় পাশাপাশি সবগুলো পদের পাশাপাশি
দুটি পদের পার্থক্য সব সময় যেহেতু একই রকম পাওয়া যাচ্ছে, তখন এটাকে বলবো সমান্তর অনুক্রম। এটাকে বলা হবে কি সমান্তর অনুক্রম। আর নিচে আরেকটি অনুক্রম দেখতে পাচ্ছি। এখানে যদি আমি পরের পদ থেকে আগের পদকে বিয়োগ দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে 9 থেকে 6 গেলে 9 থেকে 3 গেলে 6 হয়, 27 থেকে 9 গেলে 18 হয়, 81 থেকে 27 চলে গেলে 54 হয়। তার মানে কোনো পার্থক্য সমান নয়। তাহলে যেহেতু পাশাপাশি দুটি পদের পার্থক্য এখানে আমরা সমান পাচ্ছি না, তাহলে এটা সমান্তর অনুক্রম হবে না। এখন দেখতে হবে এটা গুণোত্তর অনুক্রম কিনা। তাহলে গুণোত্তর অনুক্রম হবে যদি পাশাপাশি দুইটি পদের অনুপাত 9 এবং 3-এর অনুপাত হচ্ছে 3, 27 এবং 9-এর অনুপাত হচ্ছে 3, 81 এবং 27-এর অনুপাত হচ্ছে 3। তার মানে পাশাপাশি দুটি পদের অনুপাত সব সময় যেহেতু সমান পাওয়া যাচ্ছে, তখন সেটা হচ্ছে যে কি গুণোত্তর অনুক্রম। তাহলে একটা হচ্ছে সমান্তর অনুক্রম আর একটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। এখন দেখব এই যে সমান্তর অনুক্রমের এটা প্রথমে যেই পদটা থাকবে এটাকে প্রথম পদ, এটাকে এ দ্বারা চিহ্নিত করা হয়, এবং পার্থক্য যেগুলাকে পাই আমরা পাশাপাশি দুটি পদের পার্থক্য যেগুলো পাবো এদেরকে বলা হয় কি সাধারণ অন্তর, যাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। এটাকে বলা হয় সাধারণ অন্তর। এবার গুণোত্তর দ্বারার ক্ষেত্রে যে প্রত্যেকটি পাশাপাশি দুইটি পদের অনুপাত সব সময় যে একই পাচ্ছি, এটাকে বলা হয় সাধারণ অনুপাত, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং প্রথম পদটাকে ঠিক একই রকম এ দ্বারা প্রকাশ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানতে পারলাম সমান্তর অনুক্রম কি এবং গুণোত্তর অনুক্রম কি। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা সমান্তর অনুক্রম নিয়ে বিস্তারিত জানব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালাম।